এই ছবিটা। তো এই প্রথম কথা হচ্ছে ইনজুরি মানে ট্রমা না। ইনজুরি মানে যে কোনো ইনজুরি, আপনি একটা ইনসিশন দিয়েছেন, ঠিক আছে, বা পেশেন্ট একটা ওটি হয়েছে, সেই পেশেন্টের ক্ষেত্রেও তো এই রেসপন্স গুলো যাবে, তাই না? যে কোনো, এবং ইনজুরি মানে ইন্টারনাল ইনজুরি, পেশেন্টের ইন্টারনাল ডিরেঞ্জমেন্ট চলছে, মানে এটা আসলে সার্জিক্যাল ফিজিওলজি এই চ্যাপ্টারটা। এই জন্য এটা সবার আগে দিচ্ছে যে আপনি ওই আপনার কাছে যে পেশেন্ট গুলো আসবে সার্জারি ডিপার্টমেন্টে, তাদের ইনজুরি, তাদের ফিজিওলজি নর্মাল ফিজিওলজি না, তাদের বডিতে এই ডিরেঞ্জমেন্ট গুলো কম বেশি সবার আছে, তাই না? তো এনিওয়ে যে কোনো ধরনের ইনজুরি, আইদার এক্সটার্নাল অথবা ইন্টারনাল, ট্রমা অথবা আর্থ্রোজেনিক, সেটা যদি হয় তখন কিছু নিউরোএন্ডোক্রাইন পাথওয়ে শুরু হয়, তাই না? আচ্ছা, এবং সেই পাথওয়ে গুলি কি কারণে শুরু হয়? স্ট্রেস রেসপন্সের কারণে। স্ট্রেস রেসপন্স কেন? যখনই আপনি ইনজুরি হচ্ছে, ধরেন আপনি একটা ইনসিশন দিলেন বা পেশেন্টের হাত কেটে গেল বা হাত ভেঙে গেল, তখন সেই জায়গায় যে নার্ভ এন্ডিং গুলো আছে সেগুলো হচ্ছে নসিসেপ্টিভ নিউরনস, ঠিক আছে? এই নসিসেপ্টিভ নিউরন থেকে বা নার্ভ এন্ডিং থেকে সেটা স্পাইনাল কর্ডে যাবে, স্পাইনাল কর্ড থেকে থ্যালামাসে যাবে, থ্যালামাস থেকে হাইপোথ্যালামাসে যাবে, এবং সেখান থেকে পিটুইটারিতে যাবে সাথে সাথেই, উইদিন সেকেন্ড। আপনি ব্যথা পাইলেন, সে আপনি যে প্রচন্ড রকম ব্যথা পাইছেন, সেই ইনফরমেশনটা হাইপোথ্যালামাসে পৌঁছে গেল, ঠিক আছে? হাইপোথ্যালামাসে, হাইপোথ্যালামাসে যাওয়া মাত্র পিটুইটারি কি করলো? একগাদা সিআরএফ রিলিজ করে ফেললো, অ্যান্টেরিয়র পিটুইটারি। পিটুইটারি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র থেকে 6টা, তাই না? হ্যাঁ, আচ্ছা, ওইদিকে না যায় এখন। সিআরএফ রিলিজ করে দিল। সিআরএফ রিলিজ যখনই করলো হাইপোথ্যালামাস, আচ্ছা, মানে এই হাইপোথ্যালামাস কি করলো? হাইপোথ্যালামাস পর্যন্ত যাওয়ার পর হাইপোথ্যালামাস সিআরএফ রিলিজ করলো। সিআরএফ রিলিজ করার মাত্রই সেটা পিটুইটারিতে গেল, গিয়ে বললো যে তুমি এখন এসিটিএইচ রিলিজ করো। এসিটিএইচ রিলিজ হলো, বডির মধ্যে এখন প্রচুর পরিমাণে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন বের হয়ে গেল। এখন এই এসিটিএইচ গুলো গিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে বলে যে কর্টিকল রিলিজ করতে। এক, ঠিক আছে, এসিটিএইচটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে কর্টিসল রিলিজ করায়। আর দুই হচ্ছে যে হাইপোথ্যালামিক, এই মানে এই অন দ্য কন্ট্রারি, আবার এই হাইপোথ্যালামাসে যে ইনফরমেশনটা গিয়েছিল, হাইপোথ্যালামাসে যে ইনফরমেশনটা যাচ্ছিল, সে সেকেন্ড পুল হিসেবে সেটা হচ্ছে যে আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকেও অ্যাক্টিভেট করে দেয়। কিভাবে? হাইপোথ্যালামাস থেকে ডিরেক্টলি এই যে আপনার সিম্প্যাথেটিক কজ রিলিজ অফ এই হাইপোথ্যালামিক অ্যাক্টিভেশন, হাইপোথ্যালামাসটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়, ফলে হচ্ছে সেটাও আবার অ্যাড্রেনালিন কে রিলিজ করে। এই অ্যাড্রেনালিনটা তখন কি করছে? গ্লুকাগনকে রিলিজ করছে। এখন পর্যন্ত আমি পেলাম হচ্ছে হাইপোথ্যালামাস হয়ে, অ্যান্টেরিয়র পিটুইটারি হয়ে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল, এবং হাইপোথ্যালামাস হয়ে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হয়ে আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হয়ে অ্যাড্রেনালিন হয়ে আমার হচ্ছে গ্লুকাগন, ঠিক আছে? আর ইন্টারভেনাস, আর তো মূল আমি হরমোন পেলাম মেইনলি দুইটা, গ্লুকাগন আর হচ্ছে আমার কর্টিসল, মেইন দুইটা হরমোন আসলে। গ্লুকাগন কর্টিসল সাথে অ্যাড্রেনালিন তো অবশ্যই আছে। এদের কারণে কি হচ্ছে? গ্লুকাগন, কর্টিসল এবং হচ্ছে ভাইয়া অনেক জায়গায় এই অ্যাড্রিনালিনটাকে ক্যাটেকোলামাইন বলতেছে, বাট যদি স্পেসিফিকলি বলে তাহলে হচ্ছে অ্যাড্রিনালিন। অ্যাড্রেনালিন, এক্স্যাক্টলি। গ্লুকাগন, কর্টিসল এবং ক্যাটেকোলামাইন, এই তিনজন মিলে সব ধরনের মেটাবলিক রেসপন্স তৈরি করে। আচ্ছা, ঠিক আছে, এক। তারপর হচ্ছে এছাড়া অন্যান্য কিছু ইয়া আছে, ইনসুলিন রিলিজ হয়, এই যে অল্টারেশন, মানে ইয়াতে বেসিক্যালি ইনসুলিন রিলিজ থেকে সবচেয়ে বেশি হয় ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ইনসুলিন সেনসিটিভিটিটা অল্টারেশন হয়ে যায়। হ্যাঁ ভাই, ওই যে 4টা হরমোন কমে গেছিল বলছিলাম, যে ইনসুলিন, তারপরে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, আর হচ্ছে টি3 টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন রিলিজ হয়, ঠিক আছে, গ্রোথ হরমোন রিলিজ হয়, ঠিক আছে, এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে, ইন দ্য প্রেজেন্স অফ, আরেকবার দেখি, দেয়ার আর হাভার মেনি আদার প্লেয়ার ইনক্লুডিং, প্রথম কথা ইনসুলিন, আচ্ছা, ইনসুলিনটার রিলিজ এবং সেন্সিটিভিটি কমে যায়। তারপর হচ্ছে দুই হচ্ছে আপনার কি, হাইপার সিক্রেশন অফ প্রোল্যাকটিন এবং গ্রোথ হরমোনের সিক্রেশনটা বেড়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ লো সার্কুলেশন গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড ইনঅ্যাক্টিভেশন অফ থাইরয়েড হরমোনস অ্যান্ড গোনাডাল ফাংশনস, ঠিক আছে, এগুলো কাজ করা বন্ধ করে দেয়। অফকোর্স গ্রোথ হরমোন হ্যাজ ডাইরেক্ট লাইপোলাইটিক ইনসুলিন অ্যান্টাগনিস্টিক, মানে গ্রোথ হরমোন আবার ইনসুলিনের যতটুকু ইনসুলিন আছে তার কাজটাকে আরো কমিয়ে দেয়। আচ্ছা, মোদ্দা কথা হচ্ছে এটা। তো এইটা এক গেল। তারপরে হচ্ছে এখন এরপর এটা তো বেসিক্যালি সহজ, সেটা হচ্ছে যে ইমিউন সিস্টেমের মধ্যে ম্যাক্রোফেজটা হচ্ছে ইমিউন সিস্টেমের মধ্যে কাজ করে হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি কিছু সাইটোকাইন রিলিজ করে, যেটার কথা আপা বললেন, ঠিক আছে। এবং এরা 24 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায়, এবং হচ্ছে হাইপোথ্যালামাসকে এরা পাইরেকচিয়া করতে বলে। আচ্ছা,
such cytokines also augment the hypothalamic stress সাথে এই সাইটোকাইনগুলি থাকার কারণে হাইপোথ্যালামিক স্ট্রেস রেসপন্সটাও কিছু বেড়ে যায় এবং স্কেলেটাল মাসেলের মধ্যে গিয়ে প্রোটিওলাইসিস করায়, তারপর হচ্ছে অ্যাকিউট ফেজ প্রোটিন তৈরি করায়, ঠিক আছে, লিভারের মধ্যে। আর এই প্রোটিনগুলো সাথে এরা হচ্ছে পেরিফেরাল ইনসুলিন রেজিস্ট্যান্সেরও কাজ করে। আচ্ছা, আদার ইম্পর্টেন্ট ইনফ্লামেটরি প্রো-ইনফ্লামেটরি লাইক নাইট্রিক অক্সাইড যেটা হয় সেটা কি করে, এবং হচ্ছে প্রোস্টানোয়েডস যেগুলো আছে, সাইক্লোক্সিজিনাস পাথওয়ের ইন্টারমিডিয়েটস যেগুলো আছে সেগুলো ডিফারেন্ট অর্গান ফাংশন অল্টার করা, যেমন রেনাল হাইপোপারফিউশন করাতে পারে হোয়াটএভার। আর এইগুলো যখন রিলিজ হচ্ছে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন তখনই কিছু কাউন্টার রেগুলেটরি সাইটোকাইন রিলিজ হয়, ইন্টারলুকিন 1 আলফা রিসেপ্টর অ্যাগনিস্ট, ঠিক আছে, টিএমআর নাইট্রোসিস ফ্যাক্টর সলিউবল রিসেপ্টর, তারপরে হচ্ছে আপনার এরা হচ্ছে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন গুলোকে রেট এন্ড রিদমটাকে কন্ট্রোল করে। আমরা ওই ডিটেইলস এর দিকে যাচ্ছি না, আর এসিআরএস এর দিকে যাচ্ছি না, এদিকে যাচ্ছি না, এদিকে যাচ্ছি না। এখন মূল কথা হচ্ছে এদের রেজাল্টটা কি, এই যে এগুলো আসলো, এটা তো আমার এই যে নিউরো এন্ডোক্রাইন পাথওয়েটা হলো, তাই না? নিউরো এন্ডোক্রাইন পাথওয়ের ইন জেনারেল রেজাল্টটা কি, ইন জেনারেল রেজাল্টটা কি, ইন জেনারেল রেজাল্ট যদি আমি চিন্তা করি, আচ্ছা আমরা যদি একটু চিন্তা করি, প্রথম কথা আমার প্রচুর পরিমাণে কর্টিসল আছে। কর্টিসলের মূল কাজ কি? হ্যাঁ, ক্যাটেকোলামাইনকে পারমিসিভ অ্যাকশন দেয়। এক আর তার আমরা এইভাবে দেখি, বলে যাব না, একটু আগে নিজের মতো করে কর্টিসল ফাংশন, স্টেরয়েডের ফাংশন তো সারা বডিতে, কিন্তু কর্টিসলের যদি কি ফাংশন বলেন তাহলে সেলের মেটাবলিজমের মধ্যে ওদের ইয়া করে, তাই না? দাঁড়ান, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে। ওকে, চারটা ইফেক্ট করতাম না, একটা মেটাবলিক ইফেক্ট, একটা পারমিসিভ ইফেক্ট, একটা হচ্ছে ইমিউনোসাপ্রেশন ইফেক্ট, আর একটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট। ও ভুলে গেছি ভাই, এন্ডোক্রাইন যতবার পড়ি ততবার ভুলে যায়, বুঝছেন, কখনো তো আসলে মিলিয়ে মিলিয়ে পড়ি না, মুখস্থ করে পরীক্ষার খাতায় লেখার জন্য পড়ি, তারপর সাথে সাথে একটু পরে এসে ভুলে যাই, ওই একটা শব্দ মনে থাকে। আর ওই কি কি বললেন, কি কি চারটা ফাংশন? অ্যান্টি ইনফ্লামেটরি, পারমিসিভ, হ্যাঁ, ইমিউনোসাপ্রেশন আর মেটাবলিক ইফেক্ট। মেটাবলিক এফেক্ট। অ্যান্টি ইনফ্লামেটরি, পারমিসিভ। অ্যান্টি ইনফ্লামেটরি বলতে সে ইনফ্লামেশন কমাবে বা ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলি তৈরি হওয়াটাকে, কেমোট্যাক্সিসটাকে কমা, ওই যে নিউট্রোফিল যে হচ্ছে কেমোট্যাক্সিস, ওটাকে কমায়, কেমোটক্সিস কমায়। তারপর ওই যে কর্টিসলের তো একটা ইয়াও ছিল, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম পাথওয়ের ক্ষেত্রেও তো কর্টিসলের রোল ছিল, ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, হ্যাঁ। হুম। তাই না? তো ওইখানে মানে যে মেটাবলাইট গুলো আছে সেই মেটাবলাইট গুলো কর্টিসল তৈরি হতে দিবে না, এক। তারপরে আর কি ভাই যেটা বললেন যে সাইক্লোক্সিজেনাস আর লাইপোক্সিজেনাস দুইটা পাথওয়েকে ইনহিবিট করে স্টেরয়েড, না সরি, সাইক্লোক্সিজেনাসকে শুধু ইনহিবিট করে স্টেরয়েড, আর লাইপোক্সিজেনাসকে ইনহিবিট করে না। ছোটবেলা থেকে পড়ছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ পড়ছেন, বাট দিস ওয়াজ দা, এটা জাটা ছিল। কর্টিসল এসে কাজ করছে আমার বডিতে বিভিন্ন জায়গায়, হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। অ্যারাকিডোনিক অ্যাসিডটা কোথা থেকে আসে? এই যে সেল মেমব্রেন থেকে, সেল মেমব্রেন ফসফোলিপিড থেকে যে অ্যারাকিডোনিক অ্যাসিড আসছিল, ঠিক আছে, সেইটা আমার এই এই যে স্টেরয়েডটা, এই ফসফোলাইপেজ এনজাইমটাকে ইনহিবিট করে দেয়। তো সেল মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড আসে না। তো ইন জেনারেল আমার যত রকম প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রিনস আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, থ্রম্বোক্সিন আছে, লিউকোট্রিনস আছে, সবগুলোর এই ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলি তৈরি বন্ধ হয়ে যায়। আচ্ছা, কেন ইনফ্লামেটরি মেডিয়েটর তৈরি বন্ধ হওয়া দরকার কেন? আমরা যদি আমাদের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করি, বইটা না, যে প্রথম সে এই যে দেখেন আপনার ট্রমা হইলো, ঠিক আছে, ট্রমা হইলো, ট্রমা হওয়ার পরে বডি হেমোস্ট্যাসিসের মধ্যে প্রথম হাইপোথ্যালামাস হয়ে প্রথম তৈরি করলো কর্টিসল। কেন তৈরি করলো? বডির কি দরকার কর্টিসল তৈরি করার? স্ট্রেস হরমোন কর্টিসল, যে কোনো স্ট্রেসে কর্টিসল বাড়ে সবার। এক্স্যাক্টলি, কিন্তু কর্টিসল হওয়ার সুবিধা কি? প্রথম সারা বডিতে বলছে যে ওভারঅল তুমি এখন আননেসেসারি ইনফ্লামেশন মানে ইনফ্লামেটরি মেডিয়েটর তৈরি করা বন্ধ করো, ঠিক আছে, কারণ ইনফ্লামেটরি মেডিয়েটর তো মানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে আপনার এই স্ট্রেস রেসপন্স হিলিং এর ক্ষেত্রে।
যে বডির ক্ষেত্রে এটা অন্যান্য জায়গায় আর কি। হ্যাঁ ওভারঅল বডিতে অন্যান্য জায়গায় ইনফ্লামেশন তৈরি হওয়াটা বন্ধ। এটা তো আমরা বলতে পারি যে প্রথম গিয়ে আপনি ব্যথা পেয়েছেন, আপনার হাত কেটে গেছে বা আপনার পেটে ল্যাপারোটমি করা হয়েছে, প্রথম বডি বললো যে তুমি আগে কর্টিসল তৈরি করো। কর্টিসল করে কেন? কর্টিসলের ওয়ান অফ দ্য ফাংশন যেটা, সে সারা বডির মধ্যে ইনফ্লামেশন কমিয়ে দেওয়া বন্ধ করলো, ইনফ্লামেশন করাটা বন্ধ করলো। ঠিক আছে, ইনফ্লামেশন করা বন্ধ করার সুবিধা অসুবিধা দুটোই আছে। হিলিং রেসপন্সটা একটু ডিলেড হবে, কিন্তু অন দ্য কন্ট্রারি আপনার ইয়াও হবে, কি বলে, অন দ্য কন্ট্রারি হচ্ছে আপনার কি বলে আননেসেসারি রিসোর্স ওয়েস্টেজটাও তো কমে যাবে। আচ্ছা গেল, বাদ দিলাম। দুই হচ্ছে কর্টিসলের হচ্ছে মেটাবলিক ফাংশন। মেটাবলিক ফাংশন কি ছিল কর্টিসলের ভাই? প্রোটিওলাইসিস করতে পারে, ঠিক আছে, প্রোটিওলাইসিস করে, তারপর গ্লাইকোলাইসিস করে, গ্লুকোজেনেসিস করে। এক্স্যাক্টলি। কেন আমার প্রোটিওলাইসিস দরকার, কেন আর গ্লুকোনিজেনেসিস? বডির কেন প্রোটিওলাইসিস দরকার, বডির কেন গ্লুকোনিজেনেসিস দরকার? আপনার বডিতে অ্যামাইনো অ্যাসিড ভাইয়া, আপনার বডির এখন অ্যামাইনো অ্যাসিড দরকার, আপনার বডির এখন গ্লুকোজ দরকার। ভাইয়া এনার্জি এক্সপেন্ডিচার, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এনার্জিটাকে প্রথম কথা সে বলছে যে তুমি অন্যান্য জায়গায় এই আমার এই সেল মেমব্রেন ফসফোলিপিড টেপপিড ভেঙে যে এই যে জিনিসপত্র তৈরি করছিলে সেগুলো এখন তুমি অন্যান্য কাজ করা বন্ধ রাখো। ঠিক আছে, আমার এখন এই দিককার এই সব জিনিসপত্র ইনফ্লামেটরি মিডিয়েটর আমি এখন চাচ্ছি না। ঠিক আছে, তুমি এগুলি তৈরি করা এখন বন্ধ করে দাও। ঠিক আছে, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাংশন করার জন্য আমার এই লিকোট্রেন্স লাগে, থ্রম্বোক্সেন্স লাগে, ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিনস লাগে প্রতিদিনকার কাজকর্ম করতে করতে, এগুলো সব তৈরি করা বন্ধ করে দিল। এক। দুই হচ্ছে গিয়ে বললো যে তুমি আমার বিভিন্ন সেল থেকে তুমি হচ্ছে এই যে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড তৈরি করা শুরু করো। ঠিক আছে, দুই। সাথে কি ইমিউন রেসপন্স, কর্টিসলের বা পারমিসিভ রেসপন্সের মধ্যে আপনি কি বলেন? পারমিসিভ রেসপন্স পারমিসিভ রেসপন্সটা হচ্ছে ওই যে ক্যাটেকোলামাইন যে হার্টের উপর বা ব্রঙ্কাল স্মুথ মাসেলের উপর যে কাজ করবে, হ্যাঁ ওটাকে পারমিট করে, হ্যাঁ ওটাকে পারমিট করে যে কর্টিকোস্টেরয়েড। এক্স্যাক্টলি, এই জন্যই পারমিসিভ ইফেক্ট। বেসিক্যালি মানে ওই সে তার কাজ মানে হিলিং রেসপন্সে তার মতো যে কাজ করতে চায় তার কাজকে সে স্টিমুলেট করছে। আর সাথে হচ্ছে ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্সের মধ্যে হচ্ছে দেখো ইমিউন সাপ্রেশন আর কি, কর্টিসলের কারণে একটা ইমিউন সাপ্রেশন তো হয়। ঠিক আছে, ইমিউন সাপ্রেশনও হয়ে যায়। এই ইমিউন সিস্টেমে এগুলো তো আমরা দেখলামই। তো মূল কথা যদি আমি জানি না, অনুমানের উপর বলছি, আমি আগ্রহ বলছি যে কর্টিসলের যদি দুইটা কাজ বলি, দুইটা কাজ হচ্ছে এটা যে প্রথম কাজ হচ্ছে সে গিয়ে অ্যারগেটনিক অ্যাসিড পাথওয়েকে বন্ধ করে দেয় এবং সারা বডিকে বলে যে তুমি হচ্ছে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড তৈরি করো, যেটা আমার বিভিন্ন হিলিং রেসপন্সের জন্য লাগবে। এই দুটো কাজ মনে রাখি আপাতত ফর দ্য টাইম, তাই না? কর্টিসলের ফাংশনের মধ্যে এক। কর্টিসলের কাজ যে প্রথম এই হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি হয়ে আমার অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যাড্রেনাল মেডুলা, কর্টিসল মেডুলা না কর্টেক্স? অ্যাড্রেনাল কর্টেক্স, সরি, ঠিক আছে, কর্টেক্স থেকে ভাইয়া, কর্টেক্স থেকে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কর্টিসল রিলিজ করিয়ে তার বডির মধ্যে ইয়া করলো, শেষ। এরপরে কি করলো? হাইপোথ্যালামিক অ্যাক্টিভেশন অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম করছে। ঠিক আছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দিয়ে অ্যাড্রেনালিন, কেন আমার অ্যাড্রেনালিন কেন দরকার ট্রমার ক্ষেত্রে? ট্রমাতে আমার অ্যাড্রেনালিন কেন দরকার? অ্যাড্রেনালিন ফাংশন ব্লিডিং কম হবে। এক্স্যাক্টলি, ভাস্কুলার রেসপন্সটার ক্ষেত্রে অ্যাড্রেনালিন ইজ ভেরি গুড। And সরি, এটা একটু প্যাচা প্যাচা পড়তেছে আমি জানি, বইটা সুন্দর রিডিং দিয়ে গেলেই হয়, কিন্তু একটু এইভাবে মাথায় সেট করে ফেললে না তখন আপনি অন্যান্য অনেক কিছু এটা দিয়ে এক্সপ্লেন করতে পারবেন। ঠিক আছে, অ্যাড্রেনালিনের কাজ হচ্ছে মেইনলি ব্লাড ভেসেল গুলোর উপরে, মেইনলি সবচেয়ে বড়। ঠিক আছে, যে আমার হার্টের উপর ও একটা কন্ট্রোল নিয়ে নিল, ব্লাড প্রেশারের উপরও একটা কন্ট্রোল নিয়ে নিল, যেটা ইজ ভেরি ভাইটাল পারফিউশনের জন্য। ঠিক আছে, সাথে দেখেন ও হচ্ছে এই যে লাং প্যাসেজটাকে এক্সপ্যান্ড করতে পারে, ইয়া করতে পারে, সাথে আই এর ফাংশনটা আছে। ঠিক আছে, আর মানে মূল কথা অ্যাড্রেনালিনটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ব্লাড টু দ্য মাসেলস এন্ড অর্গান, মানে ওই যেটা আমার শকের রেসপন্স, যে বডির প্রয়োজনীয় জায়গাতে আমি এখন ব্লাড পাঠাবো, আমার ভাইটাল স্ট্রাকচার গুলোতে ব্লাড পাঠাবো, এই কাজটা করার জন্য আমার অ্যাড্রেনালিন খুব প্রয়োজন। অ্যাড্রেনালিন বলেন, এপিনেফ্রিন বলেন, কেটাকোলামাইন বলেন। ঠিক আছে, এই যে অ্যাড্রেনাল মেডুলা থেকে অ্যাড্রেনালিন রিলিজ হয়, কেটাকোলামাইন,
সরি এক্সারসাইজ না অ্যাড্রেনালিন কি তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি দিবে না? সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি গুলো ভাই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে সিম্প্যাথেটিক যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো কিন্তু ডাইরেক্টলি করতে পারে না। নার্ভ কিন্তু মানে এটা মানে সেলুলার একটা কমিউনিকেশন না হলে ঠিক আছে তখন এই কাজটা কিন্তু করতে পারে না। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের রেসপন্সের কারণে আপনি আরেকবার দেখেন সিম্প্যাথেটিক এই যে একটু লাইনটা দেখেন hypothalamic activation of sympathetic nervous system causes release of adrenaline. তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কারণে অ্যাড্রেনালিনটা রিলিজ হয়। এই অ্যাড্রেনালিনটা গিয়ে তখন হচ্ছে আমার ওই ব্লাড ভেসেল গুলোকে বলে যে সিম্প্যাথেটিক কাজগুলো করবে, তুমি কনস্ট্রিক্ট করো না। বুঝতে পেরেছে কথাটা? এক জি ভাই। আমরা এসিটিএইচ এর কাজ পাচ্ছি, অ্যাড্রেনালিনের কাজ পাচ্ছি। গ্লুকাগন কেন রিলিজ করতে হবে? গ্লুকাগন কেন দরকার? আমার ট্রমাতে গ্লুকাগনের কি কাজ? গ্লুকোজ লাগবে তোর, গ্লুকোজ লাগবে এনার্জির জন্য, এনার্জির জন্য। মূল কথা হচ্ছে এই যে ইনক্রিজ দ্য ব্লাড কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ব্লাডের মধ্যে, যার যেখানে যেখান থেকে অ্যাভেলেবল গ্লুকোজ আছে সেগুলো ব্লাডে নিয়ে আসে যেন আমার প্রয়োজনীয় জায়গায় আমি গ্লুকোজটাকে নিতে পারি, তাই তো? ব্রেনে বেশি বেশি সাপ্লাই পাঠাবে ভাই, মূল এনার্জি পেশেন্ট। ঠিক আছে, ব্রেনে লাগবে আমার সার্কুলেটিং ব্লাডের মধ্যে গ্লুকোজটা লাগবে, ঠিক আছে? সার্কুলেটিং ব্লাডের মধ্যে গ্লুকোজটা লাগবে। আচ্ছা, সার্কুলেটিং ব্লাডের মধ্যে গ্লুকোজ নিয়ে আসছে। আচ্ছা, এবার যদি আমরা একটু দেখি আরেকবার, যেরকম একদম ট্রমা হলো, ট্রমার সাথে সাথে গিয়ে আমার এসিটিএইচ আসলো, এসিটিএইচ বললো যে তোমরা অন্য জায়গায় ইনফ্লামেটরি মেটেরিয়াল আননেসেসারি অযথা কাজ কমাও এবং যার যে যেখানে পারো সেখান থেকে হচ্ছে তোমরা অ্যামিনো অ্যাসিড এবং ইয়া তৈরি করো, কি বলে গ্লুকোজ তৈরি করো। আর সাথে হাইপোথ্যালামাস আবার এই ওকে তো একদিকে বললো যে তুমি জিনিসপত্র তৈরির কাজ করো, অন দ্য কন্ট্রারি হাইপোথ্যালামাসটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দিল। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম গিয়ে অ্যাড্রেনালিনের মাধ্যমে বললো যে তুমি ব্লাড ভলিউমটা কনজার্ভ করার জন্য যেখান থেকে পারো সেখানে কাজ করো, ঠিক আছে? আচ্ছা, শেষ। তারপরে হচ্ছে আমার আর গ্লুকাগনের কাজ সিম্পল, বিভিন্ন সেল থেকে গ্লুকোজ তৈরি করে ব্লাডের মধ্যে নিয়ে আসো, মানে রসদ পাতি তৈরি করা, সাজ সরঞ্জাম। আর সাথে কিছু এডিশনাল, সেটা হচ্ছে আমার ইনসুলিন যেটা হচ্ছিল এখন যেহেতু এই যে আমার এসিটিএইচ আছে, ঠিক আছে? এসিটিএইচ কর্টিসল ইটসেলফ কিন্তু আপনার এই ইনসুলিনের ফাংশনটাকে ইম্পেয়ার করে দেয়, ইনসুলিনের সেনসিটিভিটি কমিয়ে দেয়, ঠিক আছে? সাথে যে আমরা যেটা দেখলাম গ্রোথ হরমোন যেটা আছে সেটাও আমার ইনসুলিনের সেনসিটিভিটিকে কমিয়ে দেয়, ঠিক আছে? এবং এই সময় অবশ্যই নতুন গ্রোথের কাজ কমে যাবে, থাইরয়েড হরমোন বা গোনাডাল ফাংশন এই সময় এই মেজর ট্রমার সময় বডি অন্যান্য সব কাজ বন্ধ করে সব ডাইরেকশন নেয় যে ট্রমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এরকম তো একটা পিকচার আমরা এখানে পাচ্ছি না কিনা ভাই? এখন যদি আমরা এই ছবিটাকে আরেকবার দেখি, মানে আমার এই ছবিটা যখন আমিও পড়ছিলাম আমার এই ছবিটা পছন্দ হয়নি খুব বেশি, একটু নন স্পেসিফিক, প্রাইমারি এবং সেকেন্ডারি গুলোকে একসাথে করে দিয়ে দিয়েছে। মূল তো কথা এটাই, যদি একটু ছবিটা মডিফাই করতে হবে যে কোথায় দিস ইজ হাইপোথ্যালামাস থেকে আমার এসিটিএইচ হয়ে হোয়াটএভার, ছবিটা আমার ভেজাল লাগছে ভাই, ঠিক আছে? ছবিটা মানে অনেক কিছু মুখস্থ রাখতে হয়, দিস ইজ নট অলওয়েজ এরকম ইউনিডাইরেকশনাল ফ্লো, অনেকগুলি বাইপাস করতে হয়। যেমন হাইপোথ্যালামাস থেকে আমার যে কেটাকোলামাইন আসবে, ঠিক আছে, সেটা তো এসিটিএইচ ডিপেন্ডেন্ট না। হাইপোথ্যালামাস থেকে অ্যাড্রেনালিন আসাটা সেটা হচ্ছে ডাইরেক্ট সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের স্টিমুলেশন দিয়ে, তাই তো নাকি ভাই? ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভাইয়া অ্যাড্রেনাল মেডুলা থেকেই তো আপনার অ্যাড্রেনালিনটা আসবে, তো সেই ক্ষেত্রে তো হাইপোথ্যালামাস যে এসিটিএইচ এর মূল কাজ হচ্ছে কর্টিসল তৈরি করাটা ভাই, এসিটিএইচ এর মূল কাজ হচ্ছে কর্টিসল তৈরি করার মনোযোগ দেওয়াটা, whereas এই অ্যাড্রেনালিনের জন্য হাইপোথ্যালামাস এসিটিএইচ রিলিজ করে না, অ্যাড্রেনালিনের জন্য হাইপোথ্যালামাস কি করে সরাসরি হচ্ছে ইয়া করে দেয়, কি বলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে দেয়, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের স্টিমুলেশনের কারণে অ্যাড্রেনালিন তৈরি হয়ে যায়, তাই তো? মূল আমার এই তিনটে মানে এসিটিএইচ, আচ্ছা এসিটিএইচ বলেন না বলেন, মূল আমার ফাংশনিং হরমোন পাইলাম এই তিনটা। অ্যাড্রেনালিনের কাজ তো আমরা দেখলাম, কর্টিসলের কাজ দেখলাম, ঠিক আছে? স্কেলেটাল মাসল প্রোটিন নন স্পেসিফিক কথাবার্তা এগুলো আমার মনে থাকবে না। এখন আসলে লেস ইম্পর্টেন্ট, মানে লেস ইম্পর্টেন্ট বলতে কি এই যে যখন এখন কথা হচ্ছে যে আমার তো কর্টিসল আছে, ঠিক আছে? কর্টিসল আছে ইটসেলফ, এখন কর্টিসলের মধ্যে আমার এই ইনফ্লামেটরি মেডিয়েটর গুলো কিভাবে তৈরি হয়, দ্যাট ওয়াজ এ বিগ কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে যে এই যে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হয়, পারমিসিভ কিছু ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হয়,
কেন? কারণ আমার যখন বডিতে ট্রমা হয়েছে, ঠিক আছে, ট্রমা মানেই কিন্তু হিলিং, ঠিক আছে, এবং ট্রমা মানেই হিলিং, মানে বডি হিলিং এর ব্যবস্থা তো করতে হবে, এবং হিলিং এর জন্য তাকে কিছু পারমিসিভ করতে হবে, পারমিসিভ কিছু ইনফ্লামেশন করতে হবে। ইনফ্লামেশন ছাড়া তো হিলিং হওয়া সম্ভব না ভাই, তাই না? তো বডিতে হোয়াইট দেখেন, একদিকে আমরা বলেছিলাম যে কর্টিসল কিছু হোল বডিতে বলে যে অ্যারকিডোনিক অ্যাসিড মেটাবলাইট তৈরি করা বন্ধ করে রাখো, অন্যদিকে এই যে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হয়ে লোকালি কিছু প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন তৈরি হয়। আপনারা যখন সার্স, তারপর হচ্ছে এমওডিএস, এসআরএস এমওডিএস, তারপর হচ্ছে এআরডিএস ওগুলো পড়েছিলেন, ওগুলো মানে টার্মগুলোর সাথে তো পরিচিত কম বেশি, তাই না? এক্সেসিভ যদি এখন এই কতটুকু ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হবে বা কতটুকু ইনফ্লামেটরি মেডিয়েটরস তৈরি হবে, সেটা পুরোপুরি রিলেটেড টু ভাই হচ্ছে আপনার সিভিরিটি অফ ট্রমা। ধরেন আপনার অল্প ট্রমা, আপনার হাতে বাড়ি দিচ্ছি, সেখানেও তো কিছু ইনফ্লামেশন হবে। যদি অল্প ইনফ্লামেশন হয়, অল্প ইনফ্লামেটরি মেডিয়েটরস তৈরি হয়। যদি কোনো কারণে ইনিশিয়াল ইনফ্লামেটরি হচ্ছে খুব বেশি পরিমাণে তৈরি হয়, সেটাকে আমরা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম বলি। এটা এই যে পারমিসিভ আপনার হিলিং প্রসেসটা শুরু করার জন্য দিস ইজ দ্য প্রসেস। এইরকমই কিছু ছিল বলতে। আর কি পড়ার আছে আপা বলেন তো? সরি, অনেক কথা বলে ফেললাম। আর কি পড়ার আছে আপা বলেন তো এদিকে? তারপরে হচ্ছে আরো ভিতরে কিছু কিছু আছে ভাইয়া, পড়ে যাব। হ্যাঁ বলেন, এমনিতে কি কি দেখছেন? এটা মেটাবলিক রেসপন্স, এইটাই মেইন। তারপরে এফ ফেজ, ফ্লো ফেজ, এগুলো আছে। ওগুলো তো থিওরিক্যাল গদ্য কথাবার্তা, ঠিক আছে। এফ ফেজে কি হয়? এফ ফেজ আর ফ্লো ফেজের ডিফারেন্স কি ভাই? এফ ফেজে ভাইয়া আমাদের সবকিছু বেড়ে যায়, যে মেটাবলিজম, হাইপারথার্মিয়া হয়, বিএমআর বাড়ে, ট্যাকিকার্ডিয়া এইসব হয়। আর আবার ফ্লো ফেজে গিয়ে হচ্ছে ওগুলা রিকভারি ফেজ। সেটা হ্যাঁ, এফ ফেজ কতদিন? এফ ফেজ হচ্ছে 3 days মনে হয়। 24 থেকে 48 ঘন্টা। হ্যাঁ, ফ্লো ফেজ কতদিন? ফ্লো ফেজের 3 থেকে 10 দিন। দুইটা, হ্যাঁ 3 থেকে 10 দিন। দুইটা সাবডিভিশন আছে, তাই না? কি ফ্লো ফেজের মধ্যে সাবডিভিশন? ফ্লো ফেজে আবার হচ্ছে ক্যাটাবলিক ফেজ আছে, অ্যানাবলিক ফেজ আছে। জি, ক্যাটাবলিক ফেজ কোনটা? হ্যাঁ, ক্যাটাবলিক ফেজের মধ্যে হচ্ছে, আচ্ছা ভাই আমি একটা ছবি পাঠাই, হ্যাঁ আমার আমি ওটা লিখে রাখছি। আরসিএস এর মধ্যে মনে হয় নেক্রোব্যাটিক ফেজটার কথাও বলছে। আরসিএস এর বই ছিল যে ওখানে নেক্রোব্যাটিক ফেজটা। আমি কথা কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। জি আপা, হ্যাঁ কথা কেটে সরি যাচ্ছে, শুনতে পাচ্ছি না। টেলিগ্রাম গ্রুপে দিই, হ্যাঁ ভাইয়া। জি জি প্লিজ কাইন্ডলি। হ্যাঁ আপনি কি বলছিলেন? আরসিএস বইয়ে কি দেয়া আছে? আরসিএস র‍্যাপিড আরসিএস এর যে সার্জিক্যাল ম্যানুয়াল বইটা, ওইখানে নেক্রোব্যাটিক ফেজ নামে একটা ফেজ দেওয়া আছে। বিল ল্যাবের মধ্যে এটা দেয়নি। ভাইয়া আরসিএস এর বইটা নালে একটু দিয়ে দেন না দাঁড়ান, জি জি খুঁজে বের করতে আছে, আজকে রাতে দিব। সমস্যা হচ্ছে আচ্ছা এই ভাই। ল্যাপটপটা বন্ধ করার ভাই রেকর্ডিং গুলো সব দিয়ে দিন। হ্যাঁ ভাই রেকর্ডিং গুলো ভাইয়া সব জি আপা, দিয়ে দিন। ঠিক আছে জি প্লিজ কাইন্ডলি। হ্যাঁ দেখেন, ছবিটা দেখেন। বুঝা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ মোটামুটি বেশ ভালো বোঝা যাচ্ছে, কিন্তু আমার এটা মুখস্থ রাখতে পারবো না, ঠিক আছে। আপনি আমাকে কারণটা এক্সপ্লেন করার চেষ্টা করুন। হাইপোথার্মিয়া কেন হবে এফ ফেজে? আপনার অস্ত্র তো এই তিনটে আপা, আপনার অস্ত্র না 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 হরমোন অস্ত্র তো এই তিনটা বাদে তো রেসপন্স করার কোনো কিছু নেই। আর টুকটাক গ্রোথ হরমোন ওইগুলো আছে। কেন বলেন, এদের মধ্যে হাইপোথার্মিয়া কে করবে? হাইপোথার্মিয়া হচ্ছে ক্যাটাকোলামাইন করবে। হ্যাঁ কেটাকোলামাইন কিভাবে হাইপোথার্মিয়া করবে আপা? ওই যে ভ্যাসোকনস্ট্রিকশন করে দেব, তো পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন করে দেব, ব্লাড সাপ্লাই কমে দিবে। সাবকিউটেনিয়াস মানে স্কিনের ভ্যাসোকনস্ট্রিকশন, মাসলের ভ্যাসোকনস্ট্রিকশন, ওইটা উইল কজ হাইপোথার্মিয়া। শেষ গেল। তারপর হচ্ছে হাইপোভলিমিয়া কিভাবে হবে? ওই যে অ্যালডোস্টেরন আসবে, অ্যালডোস্টেরন হাইপোভলিমিয়া। হাইপোভলিমিয়া কেন হবে? হাইপোভলিমিয়াটা ইটসেলফ ইজ এ রেসপন্স টু ট্রমা। এটা কিন্তু ট্রমার রেসপন্স।
ট্রমার জন্য ট্রমার রেসপন্স। ট্রমার কিন্তু হেমোরেজ না, ট্রমার কিন্তু হেমোরেজ না। হাইপোভলিমিয়াটা হয় কি বলে মানে হাইপোভলিমিয়া ট্রমার রেসপন্স। আচ্ছা আপাতত এটা রাখি। বিএমআর কমবে, বিএমআর কমাবে কে? বেজাল হ্যাঁ ক্যাটেকোলামাইন, কর্টিসল কর্টিসল কিভাবে আপনার বেজাল মেটাবলিক রেট কমাবে? বলুন এক্সপ্লেইন না। আমি জানি ওই যে ওরা হচ্ছে ওই যে আদার যে ফাংশন গুলো করতো ওগুলো তো সেলুলার মেটাবলিজম, সেলুলার লেভেলে মেটাবলিজম কমে যাবে। দেন হচ্ছে অন্যান্য জায়গায় আমাদের ওই আমার পেরিফেরাল ইউটিলাইজ দেখেন বেজাল মেটাবলিক রেট, ঠিক আছে? মেটাবলিজমের জন্য আমার কি দরকার? সেলের মেটাবলিজমের জন্য কি দরকার? কারণ আমার একটা মাসল সেলের ভিতরে মেটাবলিজম, তাই তো? মেটাবলিজমের জন্য মেইনলি গ্লুকোজ দরকার, সেলের ভিতরে গ্লুকোজ দরকার, তাই না? গ্লুকোজ যদি না ঢুকে তাহলে তো সেল মেটাবলিজম হবে না, ঠিক আছে? এখন গ্লুকোজ ঢোকার জন্য আমার দরকার ইনসুলিন, ঠিক আছে? সেই ইনসুলিনটাকে সাপ্রেস করে দিচ্ছে, ইনসুলিনকে বলছে তুমি কাজ করো না। আবার ইটসেলফ ইনসুলিনের ওই গ্রোথ হরমোন যেগুলো রিলিজ হচ্ছে সেগুলো ইনসুলিনের কাজ করছে না। ওভারঅল সেল গুলোর ভিতরে তো ইনসুলিন ঢুকছে না, তাই না? এটা কর্টিসলের কারণে হয়। ওভারঅল সেলগুলোর ভিতরে যদি ইনসুলিন না ঢুকে সেলের মেটাবলিজম তো কমে যাবে ভাই, কমার বেশি, তাই না? তো এই কারণে বেজাল মেটাবলিক রেট কমবে। কার্ডিয়াক আউটপুট কেন কমবে? হ্যাঁ সেকেন্ডারি টু হাইপোভলিমিয়া। ওই ট্রমা রেসপন্সে হাইপোভলিমিয়ার পর হাইপোভলিমিয়ার কার্ডিয়াক আউটপুট। ল্যাকটিক অ্যাসিডোসিস কেন হবে? ভাইয়া ওই যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস এটার জন্য। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কেন হবে? সেকেন্ডারি টু এই অ্যালডোস্টেরন, কি বলে অ্যালডোস্টেরন, সেকেন্ডারি টু ক্যাটেকোলামাইন। ক্যাটেকোলামাইন যখন এই যে ভেসোকনস্ট্রাকশন করছিল, ঠিক আছে? করলে অক্সিজেনটা কমে যাবে, ব্লাড ফ্লো কমে যাবে, সাফিশিয়েন্ট হবে, সেটার কারণে ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে। মানে হাইপোপারফিউশনের জন্য হচ্ছে আর কি। তো আমরা যদি দুই ভাগ করে মনে রাখি, সেটা হচ্ছে যে কর্টিসলটা কি করছিল? কর্টিসলটা হচ্ছে আমার বিএমআরটাকে কমিয়ে দিচ্ছিল, ওভারঅল বডি সিস্টেমিক এফেক্টের মধ্যে দেখতে গেলে। ক্যাটেকোলামাইনটা হাইপোথার্মিয়া করছিল এবং ল্যাকটিক অ্যাসিডোসিস করছিল। আর ইটসেলফ ট্রমার রেসপন্সের কারণে হাইপোভলিউমিয়া হচ্ছিল এবং কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছিল। এটা হচ্ছে এফ ফেজ, প্রথম 24 থেকে 48 ঘন্টা। ভাইয়া হাইপোভলিউমিয়াটা কেন হয় কি যেন বললেন? ট্রমার ইটসেলফ ট্রমার জন্য। মানে এটা প্যাথোলজিটা কি ভাই? এখানে তো ব্লিডিং হচ্ছে না, কোনো ব্লাড লস হচ্ছে না, তাহলে হাইপোভলিউমিয়া? আচ্ছা দাঁড়ান একটু দেখি, দাঁড়ান এটা পড়ছিলাম একটু রিকল করে নিই, একটা মিনিট। এই যে না, এটা তো অ্যাভয়েডেবল ফ্যাক্টর, ভলিউম লসটা আমি চাই না। ভলিউম লস দাঁড়ান, it is for it না, এটা না, সরি, এক মিনিট একটু দেখি, এখানেই আছে কোথায়, ওই জন্য ভুলে গেছি ভাই, এখন চোখের সামনে পড়তেছে না। আচ্ছা আমরা সিরিয়ালি দেখে যাই একটু, বাকি ফিজিওলজিক্যাল রেসপন্স গুলো একটু হালকা করে দেখে যাই। আপনি এইগুলো দেখছিলেন, এই অংশগুলো দেখছিলেন কি? কি ক্যাটাবলিক ফিট এলিমেন্টস আর অ্যানোবলিক এলিমেন্টস এগুলো দেখছিলেন? এটা তো আমরা দেখলাম, তাই না? এবং এফ ফেজ, ফ্লো ফেজ দেখলাম, এগুলো কি দেখছিলেন?
এই দেখছি মনে নাই কিছু। আরেকবার একটু দেখতে পেলাম, ঠিক আছে? সেটা হচ্ছে হাইপারমেটাবলিজম হয়। এখন হাইপারমেটাবলিজম কেন হয়? মানে এটা আমরা বলছি ক্যাটাবলিক ফেজের কথা, ক্যাটাবলিক ফেজের কথা। এফ ফেজের পরে ফ্লো ফেজ, ঠিক আছে? ফ্লো ফেজে গেলে আমার আচ্ছা সরি, ফ্লো ফেজে তো আমরা আলোচনা করিনি। ফ্লো ফেজে আমার কি হয় বা কি বললেন, ফ্লো ফেজে কি কি হয় তাহলে বলেন। কারণ এইগুলো হলো এফ ফেজের মধ্যে, এই কর্টিসল কিছু কাজ করলো, ক্যাটাকোলামিন কিছু কাজ করলো। এরপর হচ্ছে ফ্লো ফেজ। ফ্লো ফেজে গেলে কি হবে? ফ্লো ফেজে উল্টাটা হবে বাকি সব উল্টাটা কেন হবে? উল্টাটা কে করবে? যে ভাইয়া কাউন্টার রেগুলেটরি হরমোন যেগুলা। এক্স্যাক্টলি। হরমোন তিনটা ছিল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, গ্লুকাগন ছিল, কর্টিসল ছিল, ক্যাটেকোলামাইন ছিল, মানে হচ্ছে অ্যাড্রিনালিন। এফ ফেজের হরমোন, ফ্লো ফেজের হরমোন কে কে? এইগুলা সেম, তার সাথে হচ্ছে আপনার ওই যে সাইটোকাইন গুলা। না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এফ ফেজের হরমোন তো ছিল হচ্ছে আপনার এইগুলো, তাই না? আগের পেজটায় যান। কোনটাতে? এটাতে? না না, এটা বলি রেসপন্স, এটার আগেরটা ভাইয়া, আরেকটু উপরে। জি। এই যে ভাই এখানে দেখেন হচ্ছে লেখা আছে যে কাউন্টার হরমোন, আপনি হাইপোথ্যালামিক অ্যাক্টিভেশন, এই যে কাউন্টার রেগুলেটরি হরমোন হচ্ছে গ্লুকাগন, ব্র্যাকেট দিয়ে লেখা গ্লুকোকর্টিকয়েড, ক্যাটেকোলামাইন। না না, কাউন্টার রেগুলেটরি হরমোন বা এটা কাউন্টার রেগুলেটরি হরমোন কোন সেন্সে? এগুলো কিন্তু এফ ফেজে সিক্রেট হচ্ছে। কাউন্টার রেগুলেটরি নট, হ্যাঁ এগুলো এফ ফেজের হরমোন, সেম। এফ ফেজের হরমোনস এগুলো, ঠিক আছে? আমরা জানতে চাচ্ছিলাম যে ফ্লো ফেজের হরমোনস কারা? হ্যাঁ, ফ্লো ফেজে এটাই লেখা যে কাউন্টার রেগুলেটরি হরমোনস গুলো বাড়ে আর হচ্ছে সাইটোকাইনস গুলো বাড়ে। ভাইয়া এফ ফেজে কিন্তু গ্লুকাগনটা ছিল না ভাইয়া। এফ ফেজে তো ভাইয়া অন্যরকম ছিল। এফ ফেজে ছিল হচ্ছে ক্যাটেকোলামাইন, কর্টিসল আর অ্যালডোস্টেরন। হ্যাঁ জি, এক মিনিট। আচ্ছা দাঁড়ান, এই জায়গায় একটু দেখি, এখানে একটা লাইন ছিল কিছু সুন্দর। এটা mobilization of body neuron recurrent data তো নরমাল প্রোফেজে প্রথমে একটা অ্যানাবলিক ফেজ হয়, পরে একটা ক্যাটাবলিক ফেজ হয়, তো এখানেই লেখা ডিউরিং দ্য ক্যাটাবলিক ফেজ ইনক্রিজ প্রোডাকশন অফ কাউন্টার রেগুলেটরি হরমোনস। আচ্ছা এই সময় এগুলো আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন আমরা যেটা দেখছিলাম হাইপারমেটাবলিজম। আচ্ছা হাইপারমেটাবলিজম কখন হচ্ছিল? হাইপারমেটাবলিজম কখন হচ্ছিল? আচ্ছা ঠিক আছে, আমরা আর বেশি ডিসকাশন না যে আমরা তাহলে কোশ্চেনের দিকে যাই, পরের সময় করে অন্য কোনো সময় বাকিগুলো পড়ে নেব। কিন্তু এই জায়গাগুলি খুব মানে ইন্টারেস্টিং লিখছে বিল্ড আপের মধ্যে, এবং এখানে অনেক কিছু শেখার সার্জারি করতে গেলে এই যে কি হয়। হ্যাঁ ভিতরে প্যারাগ্রাফ হ্যাঁ, আছে। সবচেয়ে অন্য কিছু যদি পড়ার সময় না থাকে, ভাইয়া কথা শুনতে পাচ্ছি না। একটা মিনিট একটু ওয়েট করি। এখন কি কথা শোনা যাচ্ছে ভাই? শুনতে পাচ্ছি, কিন্তু এই যে একটা বাতাসের আওয়াজ আসে। ও আচ্ছা, হ্যাঁ আমিও একটা নয়েজ পাচ্ছি, এটা মনে হয়। এখন কি নয়েজ হচ্ছে? না, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যদি অন্য কোনো সময় না হয়, আমি অনেকদিন পড়ি না, ভুলে গেছি, কিন্তু এই জায়গাটা খুব ভালো করে পড়বেন ভাই। অ্যাভয়েডেবল ফ্যাক্টর দ্যাট কম্পাউন্ড রেসপন্সিবিলিটি, এটা পরীক্ষার মধ্যে আসুক আর না আসুক, সার্জিক্যাল ফ্যাকাল্টি তো এই যে ছয়টা ফ্যাক্টরের কি এফেক্ট, এগুলি একটু খুব ভালো করে পড়ে রাখা উচিত। এনিওয়েজ আমরা বাদ দিয়ে সামনের দিকে যাই, আমরা অনেক কোশ্চেনের বাইরে চলে আসছি। সরি, ও লাস্ট লাস্ট সরি 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 2 মিনিট আছে, একটু কষ্ট করে একটা জিনিস শুধু দেখে দিই। বুক ওয়ানে ওরা মেটাবলিক রেসপন্স ইনজুরি আপনার ফার্স্ট টেস্টের বইয়ের মধ্যে যতটুকু দিচ্ছে, ঠিক আছে? সামারির মধ্যে যেটা বলছে যে ট্রমা ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনি স্ট্রেস টু দ্য বডি ইনক্লুডিং সার্জারি ইটসেলফ, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে মেটাবলিক এবং ফিজিওলজিক্যাল রেসপন্স করে। লোকালি এরা হচ্ছে ইনফ্লামেশন করে উন্ড রিপেয়ারের জন্য, আর জেনারেলি এরা হচ্ছে সিস্টেমিক ইনভলভমেন্ট এই এব এবং ফ্লো প্যাটার্ন করে।
তো এটা হচ্ছে ইনিশিয়াল ক্যাটাবলিক ফেজ ফলোড বাই অ্যানাবলিক রিবিল্ডিং অ্যানাবলিক ফেজ। আচ্ছা, মেটাবলিজম মানে হচ্ছে অ্যানাবলিজম প্লাস ক্যাটাবলিজম। Catabolism is a destructive phase in which large organic molecules are broken to their constituent parts, আর anabolism এ হচ্ছে smaller precursor থেকে larger molecules লাগে এবং এনার্জি লাগে। আচ্ছা ঠিক আছে। স্ট্রেস রেসপন্স সম্পর্কে কিছু বলছে, এগুলো সবগুলোই স্ট্রেস, সার্জারি, সেপসিস, ডিহাইড্রেশন, স্টারভেশন। আচ্ছা, মানে স্ট্রেস মানে শুধু ট্রমা না, এটাই মাথায় রাখতে হবে। আর মূল কথা হচ্ছে নেচার, সিভিয়ারিটি এবং ডিউরেশন অফ মেটাবলিক রেসপন্স আর ভ্যারিয়েবল, এবং এটার উপর এই জিনিসগুলো উপর ডিপেন্ড করে। নন স্পেসিফিক কথাবার্তা। এফ এবং ফ্লো ফেজ সম্পর্কে বলছে যে এফ ফেজটা হচ্ছে প্রথম 24 ঘন্টার মধ্যে থাকে। আমরা ওরা লেস দেন 24 আওয়ার্স বলেছে, আমরা যেটা 24 থেকে 48 ঘন্টা পড়লাম। আচ্ছা ঠিক আছে। এফ ফেজে কি কি হয়? প্রথম কথা, এফ ফেজে অক্সিজেন কনজাম্পশন কমে যায়, এফ ফেজে এনজাইমেটিক অ্যাক্টিভিটি কমে যায়, কার্ডিয়াক আউটপুট কমে যায়, বিএমআর কমে যায়, বডি টেম্পারেচার কমে যায় এবং অ্যাকিউট ফেজ প্রোটিন গুলোর প্রোডাকশনটা শুধু বেড়ে যায়। আচ্ছা, আর ফ্লো ফেজে কি হয়? 24 ঘন্টার পর যেটা শুরু হয়, যেটা আমরা 3 থেকে 7 দিন পড়লাম, 3 থেকে 10 দিন, এই সময় অক্সিজেন কনজাম্পশন বাড়ে, গ্লুকোজ প্রোডাকশন বাড়ে, কার্ডিয়াক আউটপুট বাড়ে, বিএমআর বাড়ে, বডি টেম্পারেচার বাড়ে এবং কিন্তু ওয়েট লসটা কমে যায়। ঠিক আছে, এটার দুইটা ভাগ, একটা হচ্ছে ক্যাটাবলিক আর একটা হচ্ছে অ্যানাবলিক। ক্যাটাবলিকটা হচ্ছে আমার 3 থেকে 10 দিন পর্যন্ত, অ্যানাবলিকটা 10 to 16 ডেজ। ওইখানে বোধহয় মিনি মান্থস বলেছে, তাই না, বেলি ল্যাবের মধ্যে অ্যানাবলিক ফেজটা। ঠিক আছে, এই ধরনের কিছু রিপ্লিশন অফ সোর্স হোয়াটএভার ইট ইজ। আর এনার্জি সোর্স এন্ড মেটাবলিজমের মধ্যে গ্লুকোজটা আমি মেইনলি কোথায় পাই? লিভার থেকে বাই গ্লাইকোলাইসিস। আর হচ্ছে এই ধরনের কথা, মেইনলি লিভার ইজ দ্য চিফ সোর্স অফ গ্লুকোজ। আর ফ্যাট initially released from adipose tissue under control of interleukin 1 and necrosis TNF, tumor necrosis factor। আর হচ্ছে সাথে কি বলেছে, গ্লাইসেরল। আচ্ছা, এর মধ্যে ফ্যাট থেকে ভেঙে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড আসে, মানে ট্রাইগ্লিসারাইড থেকে। এর মধ্যে গ্লিসারলটা হচ্ছে কি হয়, গ্লুকোনিওজেনেসিসে নতুন গ্লুকোজ তৈরি করে, আর ফ্যাটি অ্যাসিড রিলিজ হয়ে নতুন এনার্জি তৈরি হয়। আর প্রোটিন হচ্ছে স্কেলেটাল মাসল ব্রেকডাউন হয়ে প্রোটিন হয়, মেইনলি হচ্ছে প্রোটিনগুলোর মধ্যে অ্যামাইনো অ্যাসিড গুলো আসে, যেগুলো হচ্ছে বিভিন্ন ইয়া করে, কি বলে, বিভিন্ন সিনথেটিক পারপাসে ইয়া হয়।